দেশ হোক কি বিদেশ, সহজ কথায় ঘোরা মানেই অ্যাড্রিনালিন রাশ। অজানাকে জানা, অচেনাকে চেনা। তাই রহস্য আর রোমাঞ্চের সেই কপিরাইট ধার করেই শুরু করছি টান টান উত্তেজনায় ভরা আমার মুকুটমণিপুর সিরিজের দ্বিতীয় পর্ব। পৌঁছে যাব মুকুটমণিপুরের একদম কাছে, জঙ্গলে ঘেরা হাজার হাজার বছরের পুরনো আদিম মানুষের গুহায়। সুতান ফরেস্টের থমথমে পরিবেশ হোক কি পশ্চিমবঙ্গের একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন, এই ভিডিওতে ছুঁয়ে দেখব সব কিছু। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক আরও এক অ্যাডভেঞ্চারের সন্ধানে। গুড মর্নিং। আজকে ড্যামের ওপর সকালবেলা এসে একটা অসাধারণ সানরাইজ দেখলাম। এই আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন জলের ওপরে সূর্যটা উঠলো, পুরো জলটা লাল হয়ে জলের ভেতর থেকে সূর্যটা উঠলো। অসাধারণ একটা সকাল শুরু করলাম। মুকুটমণিপুরে যখন আসবেন ভোর ভোর উঠে পড়ে ড্যামের ওপর চলে আসবেন, একটু পায়ে হেঁটে এগিয়ে আসবেন, এসে এখানে বসে অসাধারণ একটা সানরাইজ দেখবেন। আজকে অনেক বড় প্ল্যান আছে। কোন হোটেলে যাব, চেক আউট করবো, করে অম্বিকানগর টেম্পলে যাব, তারপরে সুতান জঙ্গল ক্যাম্পে যাব, ঝিলিমিলির দিকে যাওয়ার ইচ্ছে আছে। এরপরে আরেকটা নতুন জায়গায় যাব, যেটা ক্রমশ আপনাদের সাথে শেয়ার করব। আর ঠিক এখান থেকেই শুরু হলো আরেক দুর্ধর্ষ অভিযানের। মুকুটমণিপুরকে পিছনে ফেলে এগিয়ে চললাম জঙ্গলে ঘেরা এমন এক জায়গার উদ্দেশ্যে যার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো, বা হয়তো তার থেকেও বেশি। মুকুটমণিপুর থেকে 9 কিলোমিটারের মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটার নাম হচ্ছে পোড়া পাহাড় গুহা। টোটো বুক করে আপনারা চলে আসতে পারেন। এই গুহাটার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে বলা হয় যে আগে আদিম মানুষ থাকতো। গ্রামের একটু ভেতরে ঢুকে আসতে হবে, কাঁচা রাস্তা, সেখান থেকে মোটামুটি আধ ঘন্টা পায়ে হেঁটে গেলে তারপরে গুহাটা পড়ে। পুরো ট্রেক করে যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে, একটা মানুষও নেই। আর দূর থেকে মাঝে মধ্যে আওয়াজ আসছে আর পাখির ডাক। বেশ অনেকটাই ট্রেক আছে, বাট বেশ গা ছমছমে লাগছে। যাওয়ার সময়টা মনে হচ্ছে পুরো চড়াই, নামার সময় ডাউনহিল হবে। এখন বেশ চড়াই আছে, মাঝখান দিয়ে ছোটো রাস্তা মতো করা আছে, কিন্তু কোনো মার্ক করা নেই কিছু। আচ্ছা, আরেকটা কথা, এখানে কাউকে জিজ্ঞেস করলে হয়তো আপনাকে বলতে পারে যে আপনি বাইক নিয়েই ওপরে চলে যান, কিন্তু এই রাস্তায় বাইক তুলবেন না। আমিও বাইক নিয়ে এসেছি, কিন্তু বাইকটা নিচে রেখে এসেছি। রাস্তা বেশ খারাপ, এখানে বাইক স্কিপ করার চান্স কিন্তু 100%। এখানে চলে এসেছি, সামনেই গুহাটা আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরটা পুরো অন্ধকার, পুরো একটা গা ছমছমে পরিবেশ। নিচু হয়ে ঢুকতে হয়। এমনি কোনো ভয় নেই, কিন্তু ভেতরে যদি কোনো ওয়াইল্ড অ্যানিমাল থাকে তাহলে কিন্তু মুশকিল হতে পারে, বা ধরুন যদি কুকুর বা সাপ যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম হতে পারে। আর যেহেতু কেউ নেই, সুতরাং একটা ভয়ের ব্যাপার থেকেই যায়। আরও লোকজন এলে কি হয়, যদি ভেতরে কিছু থেকেও থাকে সেগুলো চলে যায়, কিন্তু যেহেতু কেউ আসেনি সুতরাং ভেতরে কিন্তু প্রবলেম হলেও হতে পারে। আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু ঢুকে, কিন্তু বেশ রিস্কি। আপনারা যদি একা থাকেন আপনাদের সাজেস্ট করবো বাইরে থেকে দেখুন, কিন্তু ভেতরে যাবেন না। পুরো অন্ধকার, এখানে পাথর পড়ে আছে, এদিকটাও অন্ধকার, সুড়ঙ্গ মতো দেখা যাচ্ছে, কিন্তু সাপ থাকার 100% চান্স আছে। আপনারা একা থাকলে যাবেন না। ঘর ভেতরে আমি বিভিন্ন রকমের আওয়াজ পাচ্ছি, জানি না ভেতরে কি আছে, সুতরাং এই জায়গাটা থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই বেটার। কোনো ওয়াইল্ড অ্যানিমাল থাকলে প্রবলেম হতে পারে, কারণ কোনো লোক নেই। বহু বছর আগে আদিম মানুষ কিভাবে থাকতো, এইরকম ছোট ছোট গুহার ভেতরে তারা থাকতো, এখানেই তারা আগুন জ্বালাতো। তো এইরকমই একটা গুহা আমাদের হাতের সামনে বাঁকুড়া ডিস্ট্রিক্টে মুকুটমণিপুরের 9 কিলোমিটার দূরে আছে, পোড়া পাহাড় গুহা। আপনারা অবশ্যই আসবেন। ভেতরে রিস্কি, কারণ হচ্ছে আপনাদের যেটা বললাম, ভেতরে কিছু থাকলে সাপের ভয় থাকতে পারে, কুকুর থাকতে পারে, অন্য কোনো ওয়াইল্ড অ্যানিমাল থাকতে পারে, কারণ জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক করে আসতে হয়েছে। কিন্তু বাকি আপনি এই জিনিসটার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অবশ্যই এখানে আসবেন। ভবিষ্যতে এটা নিয়ে রিসার্চ হবে আমি শিওর, এবং বহু তথ্য সামনে আসবে, কোন যুগের গুহা, সমস্ত কিছু আমরা জানতে পারবো সবাই আসার আগেই। তাই আপনি দেখে নিন পোড়া পাহাড় গুহা।
অসাধারণ একটা অ্যাডভেঞ্চারের পর এবার গন্তব্য অম্বিকানগর। মুকুটমণিপুর থেকে অম্বিকানগরের দূরত্ব 4 কিলোমিটার মতো। চারপাশের অসাধারণ ল্যান্ডস্কেপকে ভাইজারের পিছন থেকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে করতেই এগিয়ে চললাম। বাইক রাইডিং যদি হয় আপনার প্যাশন, তাহলে এটুকু বলতে পারি মুকুটমণিপুর আপনাকে হতাশ করবে না। অম্বিকানগর গ্রামের মধ্যে অবস্থিত এই অম্বিকানগর মন্দিরের ইতিহাস কিন্তু বেশ পুরনো। মনে করা হয় বিগত 700 বছর ধরে এখানে দেবী দুর্গাকে মা অম্বিকা রূপে পূজা করা হয়। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী মা অম্বিকা কিন্তু বেশ জাগ্রত। জনশ্রুতি আছে 700 বছর আগে রাজস্থান থেকে আসা শ্রী খড়গেশ্বর সিংহকে মা অম্বিকা নিজে স্বপ্নাদেশ দিয়েছিলেন এই মন্দিরটি বানাবার জন্য। অম্বিকানগর টেম্পল দেখে এবার বেরিয়ে পড়লাম বাঁকুড়া জেলার অন্যতম আরেক ডেস্টিনেশন সুতান ফরেস্টের উদ্দেশ্যে। মুকুটমণিপুর থেকে সুতান ফরেস্টের দূরত্ব 26 কিলোমিটার মতো। রাস্তার গরম অ্যাসফল্টের ওপর দিয়ে ছুটে চললাম জঙ্গলের অমোঘ হাতছানিতে সাড়া দিতে। যে কটা রোড ট্রিপ আমার সবসময় মনে থাকবে, তার ভিতর অবশ্যই প্রথম সারিতে থাকবে এই মুকুটমণিপুর থেকে সুতান ফরেস্টের জার্নিটা। রাস্তা চড়াই উতরাই পেরোতে পেরোতে আর দুপাশের অগণিত এলিফ্যান্ট করিডোরকে ক্রস করতে করতেই জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। অম্বিকা দেবী টেম্পল দেখার পরে এখন ওখান থেকে চলে এসেছি সুতান ফরেস্ট ক্যাম্পে। মেন রোড থেকে আপনার 7 কিলোমিটার মতো জঙ্গলের ভেতর দিয়ে আসতে হবে। রাস্তা বেসিক এবং আপনার পুরো রাস্তাটা নির্জন, কেউ নেই। পুরো 7 কিলোমিটার রাস্তা এসে তারপর ফরেস্ট ক্যাম্পটা। এখানে কিন্তু কমপ্লিটলি নেটওয়ার্ক নেই, মানে নেটওয়ার্ক বেসিক্যালি 0 দেখাচ্ছে। তো এখান থেকে আপনি কোনো কলও করতে পারবেন না। আপনি ভাবুন না, মেন রোড থেকে জঙ্গলের ভেতর 7 কিলোমিটার যেতে হবে এবং যাওয়ার সময় আপনি ওয়াইল্ড লাইফ স্পটও করতে পারেন, এতটাই নির্ঝুম। চারদিকে বিভিন্ন আদিবাসীদের গ্রাম আছে এবং মাঝখানে এই সুতান ফরেস্ট ক্যাম্পটা আছে। তাহলে চলুন দেখে নিই আমরা। এটাই হচ্ছে ফরেস্ট ক্যাম্পটা। আপনারা দেখতে পাচ্ছেন এখন পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানে পুরো একদম ডেজার্টেড। এখানে কয়েকটা রুম করা আছে, কিন্তু আমি জিজ্ঞেস করলাম একজন লোকাল দাদাকে, বললেন যে না, এখানে কেউ থাকে না। তো জায়গাটা হচ্ছে এরকম, একদম মেন রোড থেকে 7 কিলোমিটার ভেতরে এসে জঙ্গলের ভেতরে। আর এখানে আপনার একটা ওয়াচ টাওয়ারও আছে, যেখান থেকে জঙ্গলের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে আপনারা ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, আমি ওটার উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। খুব ফাঁকা জায়গাটা, দেখুন চারদিকটা একদম কিচ্ছু নেই, শুধু ভাঙা বিল্ডিংগুলো এরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে পাতা পড়ে আছে জঙ্গলের ভেতরে। এই যে 7 কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে আসা এই জার্নিটা কিন্তু আপনাদের সত্যি খুব ভালো লাগবে। একটু ভয় ভয় করলেও পুরো নির্জন থাকার জন্য, কিন্তু আপনারা কিন্তু এনজয় করবেন এই জার্নিটা। এইখানে দেখুন একটা বিল্ডিং আছে, কিন্তু তালা দেওয়া, কেউ থাকে না এখানে। সমস্ত কিছু ভেঙে গেছে, মানে কোনো সেটেলমেন্ট নেই। আগে এগুলো অফিস ছিল, কিন্তু এখন আর কিচ্ছু নেই। আর এখানে একটা পুকুর আছে, এখানে ফেন্সিং করা আছে, আমি দেখাবো আপনাদেরকে সামনে গিয়ে। এই যে এখান দিয়ে একটা ওয়াটার বডি যাচ্ছে। খুব নির্জন জায়গাটা জঙ্গলের ভেতরে, জায়গাতে কিছুই নেই, পুরো একটা গা ছমছমে পরিবেশ। তাও এখন কয়েকজন আছেন, যদি কেউ না থাকতেন তাহলে কিন্তু একটু ভয় ভয়ই করতো। তাহলে চলুন ওয়াচ টাওয়ারটায় উঠি, ওপর থেকে জঙ্গলের একটা ভালো ভিউ পাওয়া যায়। তাহলে ওপর থেকে গিয়ে জঙ্গলের ভিউটা এনজয় করি। এখন ওয়াচ টাওয়ারটায় উঠছি। যে বিল্ডিংগুলো আপনাদের দেখালাম আগে, ওগুলো সিআরপিএফ ক্যাম্প ছিল। এখানে জিজ্ঞেস করলাম, এখন তো পুরো ডেজার্টেড, পুরো ফাঁকা ধ্বংসস্তূপ। এখানে যে পুকুরটা আছে, ওইটার সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে লাগছে ওপর থেকে, চারদিকে গাছ, গাছের ছায়াটা পড়াতে পুরো সবুজ লাগছে জলটা। এখন পুকুরটার দিকে যাচ্ছি, এরকম একটা পুল মতো করা আছে, এটার পাশ দিয়ে গিয়ে
সামনে পুকুরটা আছে। জায়গাটা অত্যন্ত সুন্দর, পুরো নিরিবিলি জঙ্গলের ভেতরে। এখানে ঘুরতে সত্যি খুব ভালো লাগবে। দেখুন এখানে এই ওয়াটার বডিটা, দেখুন একটা নতুন জিনিস দেখাই, মহুয়ার ফল। এই যে মহুয়া তৈরি হয় এই ফল থেকে তৈরি হয়। দিদিরা মহুয়া জঙ্গল থেকে নিয়ে যাচ্ছিলেন, তো আমি বললাম এটা কি, তখন ওনারা আমাকে এটা দেখালেন, বললেন এইটা থেকে মহুয়া তৈরি হয়। এখানে অনেক আদিবাসী গ্রাম আছে, তো ডেফিনেটলি ওখানে মহুয়ার কনজাম্পশন আছে, তো ওই জন্য ওনারা জঙ্গল থেকে মহুয়া ফল নিয়ে গিয়ে তারপর ওটা দিয়ে মহুয়া বানাবেন। অ্যাকচুয়ালি গন্ধটা শুকলে পুরো মহুয়ার মতোই গন্ধ বেরোচ্ছে এই ফলটা থেকে, একদম পুরো মহুয়ার গন্ধ। এখানে ওপরে আরেকটা ওয়াচ টাওয়ার আছে, ওই ওয়াচ টাওয়ারটাতে যাচ্ছি। ওটা থেকে জঙ্গলের আরও ভালো ভিউ পাওয়া যায়। একটু পায়ে হেঁটে যেতে হবে, কিন্তু গিয়ে ওখান থেকে জঙ্গলের একটা 360 ডিগ্রি ভিউ ওখান থেকে দেখতে পাওয়া যাবে। এই পুকুরটার পাশ দিয়ে এরকম বেদি টাইপের করা আছে, এই বেদিগুলোর পাশ দিয়ে উপরে উঠতে হবে। একটু সাবধানে উঠতে হবে, কারণ জায়গাটা পুরো পাথরের মধ্যে দিয়ে। নিচে একটা ওয়াচ টাওয়ার আছে আর উপরে একটা ওয়াচ টাওয়ার আছে। উপরের ওয়াচ টাওয়ারটা একদম মিস করবেন না। এরকম পাথরের রাস্তা দিয়ে উপরের ভিউ পয়েন্টটায় যেতে হয়। গিয়ে আর একটা নতুন জায়গা এক্সপ্লোর করি। অনেকটা দূর হাঁটছি জঙ্গলের ভেতর দিয়ে, শালপাতা মারিয়ে মারিয়ে। এখানে অনেক মহুয়ার ফল পড়ে আছে, পুরো জায়গাটা থেকে মহুয়ার গন্ধ বেরোচ্ছে। দারুণ অভিজ্ঞতা। এই যে দেখুন ওয়াচ টাওয়ারটা, এটা নয় খারাপ হয়ে গেছে আর নয় আন্ডার কনস্ট্রাকশনই ছিল, কোনোদিন তৈরি হয়নি। ওপরটায় উঠে দেখা যায়। দাদারাও এসছেন, ওনারাও এবার উঠবেন। আমি সাহস দেওয়ার চেষ্টা করছি, ভয় পাচ্ছেন। দেখুন কি সুন্দর সিঁড়ি দিয়ে চলে আসছেন ওপরে। একটু রিস্কি, দুদিকে কিছু দেওয়া নেই, কনসেন্ট্রেট করে এলে কোনো ব্যাপারই না। এই দাদা চলেই এসছেন, একটু কেয়ারফুল থাকতে হবে ব্যাস। এখানে দুটো ওয়াচ টাওয়ার আছে, একটা একদম সামনেই আছে ক্যাম্পের, আরেকটা একটু জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হয়। কিন্তু ওঠার পরে যেটা আপনি পাবেন সেটা কিন্তু আনবিলিভেবল। চারদিকের ভিউটা অসাধারণ, নৈসর্গিক। ডেফিনেটলি এটা খুব রিস্ক আছে, কারণ হচ্ছে সিঁড়ি, এখানে পুরো খাড়া সিঁড়ি, দুদিকে কিন্তু কোনো ব্যারিয়ার নেই। বাচ্চাদের অবশ্যই নিয়ে আসা যাবে না, কিন্তু আপনি যদি রিস্ক নিয়ে আসতে চান, ওপরে এসে যেটা পাবেন সেটা আপনি কিন্তু কোনোদিন ভুলবেন না। অ্যাডভেঞ্চারের শেষ কিন্তু এখানেই নয়। চারপাশের ল্যান্ডস্কেপের ক্যালাইডোস্কোপে মশগুল হয়ে অ্যাক্সিলেটার ঘুরিয়ে ছুটে চললাম আমাদের পশ্চিমবঙ্গের অ্যারিজোনার দিকে। দুপুরের চড়া রোদ গায়ে মেখেই বাইক ছোটালাম পশ্চিমবঙ্গের একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন গড়বেতার উদ্দেশ্যে। মুকুটমণিপুর থেকে গড়বেতার দূরত্ব 73 কিলোমিটার মতো, আর কলকাতা থেকে অ্যাপ্রক্স 150 কিলোমিটার। বাই রোড কলকাতা থেকে ডানকুনি হয়ে আরামবাগ ক্রস করে 4 ঘন্টায় পৌঁছে যান গড়বেতায়। ট্রেনে যেতে চাইলে উঠে পড়ুন রূপসী বাংলা এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস বা আরণ্যক এক্সপ্রেসে। চলে এসেছি আর একটা নতুন জায়গায়। গ্র্যান্ড ক্যানিয়ন দেখার জন্য ইউএসএ অ্যারিজোনা যেতে হবে না, আমাদের পশ্চিমবঙ্গে হাতের সামনে পশ্চিম মেদিনীপুরে গড়বেতা। কলকাতা থেকে একদম ঢিলছোড়া দূরত্বে গড়বেতাতে চলে আসুন গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন, এবং পাশ দিয়ে বয়ে চলেছে শিলাইবতী নদী। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে শিলাইবতী নদীও দেখাবো। তাহলে চলুন যাওয়া যাক। পশ্চিম মেদিনীপুরে অবস্থিত এই গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন হল অদ্ভুত এক ন্যাচারাল ওয়ান্ডার। সারা বছর ধরে বহু পর্যটক ছুটে আসেন শিলাবতী নদীর তীরে দাঁড়িয়ে থাকা প্রাকৃতিক কারণে তৈরি হওয়া এই গ্র্যান্ড ক্যানিয়নগুলোকে একবার চাক্ষুষ করার জন্য। শীতকালে এখানেই দেখা মেলে বহু পরিযায়ী পাখির। আমাদের
আমাদের অনেকেরই মনে হতে পারে যে এই জায়গাটা এরকম দেখতে কেন, কী করে তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আগে এই জায়গার ওপর দিয়েই শিলাইবতী নদী বইতো। এখন নদীটা গতিপথ চেঞ্জ করে জাস্ট পাশে চলে গেছে। বহু বছর ধরে ক্ষয় হতে হতে পাথরগুলো, মাটি এবং পাথর ক্ষয় হতে হতে ইরোশন হয়ে এই পাথরগুলোর শেপ এইরকম তৈরি হয়েছে। ট্রেক করে একদম উপরে চলে এসেছি। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা গর্ত মতো আছে এবং ওই গর্তটা থেকে গ্র্যান্ড ক্যানিয়নটা দারুণ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। আপনি ভাবুন যে আমাদের পশ্চিমবঙ্গেই কত সুন্দর সুন্দর জায়গা আছে, তো আমরা যদি বাচ্চাদেরকে দেখাতে হয় ডেফিনেটলি কলকাতা থেকে 140 কিলোমিটার দূরে এসে এত সুন্দর একটা জায়গাকে এক্সপ্লোর করতে পারি। এখন 3টে বাজে, খুব ঘোরাঘুরি হয়েছে সারাদিন। এখন এই গ্র্যান্ড ক্যানিয়নটার ওপরে বসে আছি, একদম চুপচাপ, কোনো লোকজন কেউ নেই, আমি একা জাস্ট। আমরা অনেকে ভাবি গরমকাল, শীতকাল মানেই শুধু বেড়াতে যাব, গরমকালে বেড়াতে যাব না, কম্পারেটিভলি কষ্ট কম হবে আপনি যদি শীতকালে এখানে আসেন। কিন্তু আর একটা ডিমেরিটস হচ্ছে শীতকালে এই জায়গাটা অনেক ভিড় থাকে। আগেরবার আমি যখন এসেছিলাম এই জায়গাটা যেখানে আমি বসে আছি সেখানে পা রাখবার জায়গা ছিল না, কিন্তু এইরকম টাইমে আপনি যদি আসেন তাহলে আপনি খুব সুন্দর করে নিজের মতো করে জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন। এবার যাচ্ছি শিলাইবতী নদীর পাশ দিয়েই বয়ে যাচ্ছে শিলাইবতী নদী। কতবার পড়েছি এই নদীটার ব্যাপারে, কত শুনেছি, সামনে গিয়ে দেখা হয়নি। একদম গ্র্যান্ড ক্যানিয়নের পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদীটা। তো চলুন আপনাদেরকে গিয়ে দেখাই। এখন শিলাইবতী নদীর পাশে বসে আছি। সারাদিন অত্যন্ত ঘোরাঘুরি হয়েছে, তারপরে একদম টায়ার্ড, নদীর পাশে এসে পাথরগুলোর ওপরে বসে আছি। অসাধারণ একটা টাইম কাটাচ্ছি গড়বেতায়। ফার্স্টে গ্র্যান্ড ক্যানিয়ন দেখলাম, এখন শিলাইবতী নদীর পাশে বসে আছি। মনেই হচ্ছে না এখান থেকে যাই, কিন্তু টাইম কম, যেতে তো হবেই। আরও অনেকগুলো স্পট আপনাদেরকে দেখাতে হবে। আমি প্রায় 10 মিনিট বসে আছি, সকাল থেকে বাইক চালাচ্ছি। এখানে এসে বসার পরে কিন্তু অনেক এনার্জেটিক লাগছে, অনেক রিফ্রেশ লাগছে। এটাই আর কি ছোটোখাটো প্ল্যান, কিন্তু এই যে ছোটো ছোটো প্ল্যানগুলো আমরা করি খুব কাছে, খুব কম খরচে, কিন্তু দেখুন কত সুন্দর মোমেন্টগুলো আমরা স্পেন্ড করতে পারি। সব রকম বাজেটের হোটেল আছে গড়বেতাতে, আমি ডিটেলস আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবো, বিভিন্ন হোটেলের নাম ও ফোন নাম্বার আমি দিয়ে দেবো। একদম কম খরচে দেখুন কত সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরতে পারি। আমারও আর কি ইচ্ছে সেটাই, আপনাদেরকে কম খরচায় বিভিন্ন রকমের কলকাতার কাছে জায়গাগুলো ঘোরাবো এবং আমি যেভাবে ঘুরছি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকবারের মতো এবারেও রিকোয়েস্ট করছি, এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় কোনো ভ্যালু অ্যাডিশন হচ্ছে, আপনারা নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন আমার মাধ্যমে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। এটা কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট। আরও ইন্সপিরেশন পাবেন নতুন নতুন জায়গায় ঘোরার। আপনারা যদি দেখেন ভিডিওগুলো, যদি সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার করেন, তাই আমার প্রত্যেকবারের মতো এবারেও রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটু সাপোর্ট করুন, প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করুন। গ্র্যান্ড ক্যানিয়নের ঠিক পাশে যদি আপনারা থাকতে চান তাহলে এখানে থাকতে পারেন গনগনি রিসর্ট। আপনারা অনলাইন বুকিং করে নিতে পারেন, এটা একদম পাশে, মানে এখান থেকেই আর কি গ্র্যান্ড ক্যানিয়নগুলো স্টার্ট হচ্ছে। তো আপনারা অনলাইন বুকিং করে এখানেও থাকতে পারেন। আমি আপনাদেরকে অনলাইন ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দর ফুলের বাগান আছে আর একটা ওয়াচ টাওয়ার আছে। আর যেটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে, এনারা বলছেন বক রাক্ষস, সেই পৌরাণিক কাহিনীর বক রাক্ষসের হাড় নাকি এখানে রাখা আছে। গনগনি রিসোর্ট আপনারা ফোন করে বুকিং করতে পারেন, বুকিংয়ের নাম্বারগুলো আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এছাড়া আপনারা অনলাইনও বুকিং করতে পারেন। অনলাইন যদি বুকিং করতে চান তাহলে আপনারা এই ইউআরএলে গিয়ে আপনারা বুকিং করতে পারেন। গনগনি রিসোর্টে থাকার চার্জ হচ্ছে, যদি আপনারা নন এসি নেন তাহলে 3000 টাকা, আর যদি আপনারা এসি রুমে থাকেন তাহলে আপনাদেরকে 3500 টাকা দিতে হবে। এখানে ডরমেটারিরও ব্যবস্থা আছে, পার হেড আপনার 500 টাকা করে লাগবে। গ্র্যান্ড ক্যানিয়নকে ছুঁয়ে দেখার পর এবার চলে এলাম আধ্যাত্মিকতার সন্ধানে। গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরের ইতিহাস চমকপ্রদ বললেও কম বলা হয়। কথিত আছে স্বয়ং বিক্রমাদিত্য এসেছিলেন এই গড়বেতায়। কঠিন সব সাধনার মাধ্যমে দেবীকে তুষ্ট করে তিনি পান অদ্ভুত এক বর। দেবীর নির্দেশে তাল ও বেতাল বিক্রমাদিত্যের অনুগামী হন। তারপর মহারাজের আদেশ মেনে তারা এই মন্দিরটিকে উত্তরমুখী করে দেন। কথিত আছে এই মন্দিরে এককালে হতো নরবলি, প্রায় 800 বছর আগে।
লালমাটির তৈরি সেই হাঁড়িকাঠ আজও এখানে দেখতে পাওয়া যায়। বহু বর্গী আক্রমণ বুকে নিয়ে আজও ফেলে আসা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই সর্বমঙ্গলা মন্দির। সর্বমঙ্গলা মন্দিরের ঠিক সামনেই হচ্ছে বুড়ো শিব মন্দির। এই বুড়ো শিব মন্দিরের একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে। এখানে যে শিবলিঙ্গটা আছে সেটা মাটির নিচ থেকে উঠেছে। আমি শুনলাম এটা খুব ইন্টারেস্টিং জনশ্রুতি, সেটা হচ্ছে যে এই শিবলিঙ্গটা মাটির নিচ থেকে ক্রমশ ওপরের দিকে উঠছিল, এবং তখন কি হয়, যেহেতু ওটা ওপরের দিকে উঠেই যাচ্ছিল সমানে, তো একজন ব্রাহ্মণ আর কি মাথাটা ঠুকে দেয়, সেক্ষেত্রে ওই বাঁটটা আর কি বন্ধ হয়ে যায়। খুব সুন্দর একটা জায়গা, একদম সর্বমঙ্গলা মন্দির থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখানে চলে এসে বুড়ো শিব মন্দিরে আপনারা শিব দর্শন করে নিতে পারেন। চলে এসেছি গড়বেতার আর একটা ইন্টারেস্টিং জায়গায়, এটা হচ্ছে 12 শিব মন্দির। তো এখানে 12টা শিবের মন্দির আছে, তাহলে চলুন ঘুরে দেখা যাক। গুড মর্নিং। সকালবেলা বেরিয়ে ভাবলাম আরেকবার গ্র্যান্ড ক্যানিয়নের কাছে যাব, ওখান থেকে ঘুরে তারপরে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এখানে অনেক হোটেল আছে গনগনিতে, তো আপনাদের গড়বেতায় এলে চিন্তা করার কোনো কারণ নেই, বুকিং করে আসারও দরকার নেই। তবে হ্যাঁ, সিজনে মানে পুজোর সময় যদি আপনারা আসেন তখন কিন্তু বুকিং করে আসবেন। আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো হোটেলের। আমি যেখানে আছি সেটা হচ্ছে পূর্ণিমা গেস্ট হাউস বলে, আপনার সিঙ্গেল রুমের জন্য ভাড়া পড়ছে 600 টাকা। একটু নেগোসিয়েশন করেছি, নেগোসিয়েশন করে আপনার 600 টাকায় পাওয়া গেছে। তো এক রাতের ব্যাপার, খুব বেসিক আর কি, অ্যাটাচ বাথরুম এটার সাথে নেই। বাকিগুলো আপনার ভিআইপি রুম, সেগুলোর ভাড়াও বেশি। তো আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা কথা বলে নিতে পারেন। তো গড়বেতা আপনি একদিনেই কভার করতে পারবেন। এখানে আপনার দেখার জায়গা হচ্ছে অফকোর্স গনগনির গ্র্যান্ড ক্যানিয়ন, সর্বমঙ্গলা মন্দির, 12 শিব মন্দির আর বুড়ো শিব মন্দির। এই কটা জায়গা আপনি ঘুরে দেখতে পারবেন। সর্বমঙ্গলা মন্দিরে কিন্তু পুজোর সময় খুব ভিড় হয়। নবমীর দিন এখানে মোষ বলি হয়, পাঠা বলি হয়, এবং লাখে লাখে মানুষ আসেন এখানে। যদি আজকে ওয়েদারটা ঠিক থাকতো তাহলে কিন্তু এই গ্র্যান্ড ক্যানিয়নের উপর থেকে একটা খুব সুন্দর সানরাইজ আমরা দেখতে পেতাম। যেরকম আমরা মুকুটমণিপুরে দেখেছি, একটা অসাধারণ সানরাইজ দেখেছি, একটা অসাধারণ সানসেট দেখেছি, কিন্তু ওই আজকে আকাশের মুখ ভার, আজকে দেখা যাবে না। আমি কিছুক্ষণের মধ্যেই আর কি হোটেলে গিয়ে প্যাকিং করে বেরিয়ে যাব। সকালবেলাটা একটু এনজয় করে নিই, শিলাইবতী নদীর পাশে যাই, একটু বসে তারপরে কলকাতা বেরিয়ে যাব। আমি যে রুমটায় আছি আপনাদেরকে দেখিয়ে দিই, একদম বেসিক রুম, 600 টাকা লাগছে আমার। তো আপনাদেরকে ঘরটা দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা কম বাজেটে থাকতে চান তাহলে এইরকম রুমে আপনারা থাকতে পারেন। কিছুই নেই বললেই চলে, এই জাস্ট একটা খাট, 2টো বালিশ আর 2টো চেয়ার। এইদিকে জানলা আছে, কোনো আলমারি নেই। আর বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা কিন্তু অ্যাটাচ নয়, সেপারেট, বাট পরিষ্কার বাথরুম। এই যে আপনার এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, আর আপনার এইরকম চান করার জন্য কোনো শাওয়ার নেই, কল আর বালতি দেওয়া আছে। আমি এখন বেরিয়ে ফার্স্টে যাব বগুড়ি দোল মন্দির, কৃষ্ণরাইয়ের মন্দির আর কি, এখানকার খুব নাম করা। ওইটা দেখে তারপরে কলকাতা চলে যাব। এখান থেকে 7 কিলোমিটারের মধ্যে। আপনারা গড়বেতা এলে ওটা ঘুরে যাবেন, কারণ বহু পুরনো মন্দির। তো এখন বেরোনো যাক, আবার যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি। তো আমি এখন চলে এসেছি শ্রী শ্রী কৃষ্ণরায় মন্দিরে। কাছে আরেকটা মন্দির আছে, সেটা হচ্ছে বগুড়ি কৃষ্ণনগর মন্দির। রাধা কৃষ্ণের মন্দির দুটোই। আমি বাইরেটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। গড়বেতাতে 2টো মন্দির খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণরায় মন্দির আর বগুড়ি কৃষ্ণনগর মন্দির। দুটোই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এখন কিন্তু এই কৃষ্ণরায় মন্দিরে ঠাকুর কিন্তু নেই। কারণ হচ্ছে যে বগুড়ি কৃষ্ণনগর মন্দির যেটা আছে, সেখানে আপনার আষাঢ় মাসে রথের দিন ওখান থেকে ঠাকুর এইখানে আসেন, মানে রাধাকৃষ্ণকে এখানে আনা হয়। কিছুটা রাস্তা ওনারা পালকিতে আসেন, তারপর বাকিটা রথে করে এই মন্দিরে তাদেরকে নিয়ে আসা হয়। আর রাসের পরে এই মন্দির থেকে, মানে শ্রী শ্রী কৃষ্ণরায় মন্দির থেকে
রাধাকৃষ্ণ আবার চলে যান বগুড়ি কৃষ্ণনগর মন্দিরে। যাওয়ার সময় কিন্তু পুরো রাস্তাটা পালকি করেই যান। দুটো মন্দিরই খুব সুন্দর। আপনারা যখন গড়বেতাতে আসবেন, এই দুটো মন্দির একটু দূরে, মানে গড়বেতা মেন জায়গা থেকে, গনগনি থেকে আপনার মোটামুটি 10 কিলোমিটারের মধ্যে। তো আপনারা এই দুটো মন্দির অবশ্যই দেখে যাবেন। শ্রী শ্রী কৃষ্ণরায় জিউ মন্দিরে আমার মিঠুনদার সাথে দেখা হয়ে গেল আর ষষ্ঠীদার সাথে দেখা হয়ে গেল। তো মিঠুনদা বেসিক্যালি পুরো মন্দিরটা তদারকিতে আছেন। তো মিঠুনদা, আপনি কিছু বলতে চান? বলতে চাই বলতে আমাদের এখানে বড় মেলা হয়, ওই বগুড়ির দোল হয়, আর আষাঢ় মাসে রথ হয়। আপনারা কলকাতা থেকে চলে আসুন। এখানে সবচেয়ে মানে এলে কোন টাইমটা সবচেয়ে ভালো টাইম এখানে আসার জন্য? ভালো টাইম হয় এই কিছুদিন আগে আমাদের যে দোল গেল, বগুড়ির দোল, খুব বড় মেলা হয়। আর আষাঢ় মাসে আমাদের রথ হয়। ধন্যবাদ মিঠুনদা, ধন্যবাদ শশী। শ্রী শ্রী কৃষ্ণরায় জিউ মন্দিরের মাঠের মধ্যে আরো দুটো মন্দির আপনি দেখতে পারবেন। এইটা হচ্ছে আপনার রাস মন্দির, আর তার পিছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বকুলকুঞ্জ মন্দির। এখানে আরেকটা নতুন মন্দির তৈরি করা হচ্ছে, যেটার নাম হচ্ছে ঝুলন মন্দির। এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, কিছুদিনের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু রথের সময় মাঠে লোক ধরার জায়গা থাকে না, মানে লাইন থাকে পুরো, একদম পুলিশ প্রোটেকশন দিতে হয়, এতটাই ভিড় হয়। তো আপনারা যদি রথের সময় আসতে চান, এখানে চলে আসবেন, তাহলে আপনারা পুরো এই যে ঘটনাটা হয় সেটা নিজে চোখে দেখতে পারবেন। রথের সময় ঠাকুর যখন বগুড়ি কৃষ্ণনগর মন্দির থেকে শ্রী শ্রী কৃষ্ণরায় মন্দিরে আসেন, তখন কিছুটা রাস্তা পালকিতে এসে বাকি রাস্তাটা এই রথে করে ওনাকে নিয়ে যাওয়া হয় শ্রী শ্রী কৃষ্ণরায় মন্দিরে। এটা রাস্তাতেই পড়বে, আপনারা দেখে নিতে পারবেন। আমি এখন বগুড়ি কৃষ্ণনগর মন্দিরে চলে এসেছি। ঠাকুর এখন এখানেই আছেন, মানে যেটা আপনাদেরকে বললাম, মাইতা মন্দির বা শ্রী শ্রী কৃষ্ণরায় মন্দির থেকে রাসের পরে ঠাকুর কিন্তু এখানে চলে আসেন, মানে বগুড়ি কৃষ্ণনগর মন্দিরে। কিন্তু এখন মন্দির বন্ধ আছে, কারণ পুরোহিতরা এখন চান করবেন, করার পরে আর কি ঠাকুরের দর্শন করা যাবে। তো আমাকে বেরিয়ে যেতে হবে, আমি আপনাদেরকে ঠাকুরের দর্শন করাতে পারছি না। বাট মন্দিরটা খুব সুন্দর এবং পাশ দিয়ে নদী বয়ে গেছে, নদীর একদম পাশে মন্দিরটা। আপনারা গড়বেতা এলে অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে আপনাদের এই জায়গাটা। এই ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই ফিরে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।